আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলে সমর্থন না দিলে ইউরোপকে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ইরানে সীমিত আকারে ফিরল মোবাইল নেটওয়ার্ক। কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প। চলমান ইরান বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন। বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কঠোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তবে শুক্রবার ১৬ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, ইরানের নেতৃত্ব সেগুলো বাতিল করেছে। ধন্যবাদ। ইরানের প্রতি সুর নরম রেখে হামলা না করার ব্যাপারে তিনি আরও লেখেন, তারা অর্থাৎ ইরান কাউকে ফাঁসি দেয়নি, ফাঁসির আদেশ বাতিল করেছে। এটাই হামলা না করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। এর আগে গত ২ সপ্তাহ ধরে ইরানের চলমান বিক্ষোভে হাজার হাজার মানুষ হতাহত হওয়ার ঘটনায় ওয়াশিংটন বেশ কঠোর অবস্থানে ছিল। তবে বুধবার ১৪ জানুয়ারি ট্রাম্প জানতে পারেন যে ইরানে বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। এরপরই তিনি সামরিক হস্তক্ষেপের পথ থেকে সরে এসে কূটনৈতিক ও সমঝোতামূলক সুর গ্রহণ করেন। গ্রিনল্যান্ড দখলে সমর্থন না দিলে ইউরোপকে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় কংগ্রেস প্রতিনিধি দল যখন উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে, ঠিক তখনই এই মন্তব্য করেন তিনি। গত কয়েক মাস ধরে ট্রাম্প দাবি করে আসছেন, ন্যাটো মিত্র ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। চলতি সপ্তাহের শুরুতেও তিনি বলেন, আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের হাতে না এলে তা অগ্রহণযোগ্য হবে। স্থানীয় সময় শুক্রবার ১৬ জানুয়ারি গ্রামীণ স্বাস্থ্যসেবা নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, প্রয়োজনে গ্রিনল্যান্ড ইস্যুতেও শুল্ককে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে ইউরোপীয় মিত্রদের ওপর ওষুধ খাতে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও আমি তা করতে পারি। যদি দেশগুলো গ্রিনল্যান্ড বিষয়ে একমত না হয়, তাহলে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি। জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। এর আগে এই ইস্যুতে শুল্ক আরোপের কথা প্রকাশ্যে বলতে শোনা যায়নি তাকে। চলতি সপ্তাহের শুরুতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিরোর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গভীর মতপার্থক্যের নিরসন না হলেও একটি কার্যকরী দল গঠনের বিষয়ে ঐক্যমত্য হয়। তবে ওই দলের উদ্দেশ্য নিয়ে ডেনমার্ক ও হোয়াইট হাউস পরবর্তীতে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেয়। ইরানে সীমিত আকারে ফিরল মোবাইল নেটওয়ার্ক। টানা ১ সপ্তাহেরও বেশি সময় ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার পর ইরানে সীমিত আকারে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন, শুক্রবার ১৬ জানুয়ারি থেকে দেশটির সাধারণ ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে এসএমএস আদান-প্রদান করতে পারছেন। তবে মোবাইল নেটওয়ার্ক এখনও ফোন কল করার মতো শক্তিশালী পর্যায়ে ফেরেনি এবং বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবাও এখন পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রয়েছে। গত প্রায় ২০ দিন ধরে চলা নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভের মুখে দেশটিকে ডিজিটাল ব্ল্যাকআউটের মাধ্যমে স্থবির করে রাখা হয়েছিল। ইরানের বর্তমান এই অস্থিরতার মূলে রয়েছে দেশটির চরমভাবে ভেঙে পড়া অর্থনীতি। বছরের পর বছর ধরে মুদ্রার অবমূল্যায়নের ফলে ইরানি রিয়াল বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে, যেখানে প্রতি ডলারের বিনিময় মূল্য প্রায় ১০ লাখ রিয়ালের কাছাকাছি পৌঁছেছে। মুদ্রার এই ঐতিহাসিক পতনের ফলে ইরানি খাদ্য, বস্ত্র ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এই অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিলে সেখান থেকেই বর্তমান বিক্ষোভের সূত্রপাত হয়। ব্যবসায়ীদের সেই ধর্মঘট দ্রুতই রাজনৈতিক আন্দোলনের রূপ নেয় এবং ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলোতে ছড়িয়ে পড়ে।
1979 সালের ইসলামী বিপ্লবের পর গত ৪৭ বছরে বর্তমান সরকারের জন্য একে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট। কুর্দিদের অধিকার নিশ্চিত করে একটি আদেশ জারি করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এতে প্রথমবারের মতো কুর্দি ভাষাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে এবং সব কুর্দি সিরিয়ানকে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। খবর রয়টার্সের। গত সপ্তাহে উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় ভয়াবহ সংঘর্ষের পর এই আদেশ জারি করা হয়। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ওই সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হন এবং শহরের কুর্দি নিয়ন্ত্রিত দুটি এলাকা থেকে ১.৫ লাখের বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। পরে কুর্দি যোদ্ধারা সরে গেলে সংঘর্ষের অবসান ঘটে। আলেপ্পোর এই সহিংসতা সিরিয়ার অন্যতম গভীর বিভাজনকে আরও স্পষ্ট করেছে। ১৪ বছরের যুদ্ধের পর এক নেতৃত্বের অধীনে দেশকে ঐক্যবদ্ধ করার প্রেসিডেন্ট শারার প্রতিশ্রুতি কুর্দি বাহিনীর প্রতিরোধের মুখে পড়েছে। কুর্দি বাহিনীগুলো শারার ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের প্রতি সন্দিহান। নতুন আদেশের মাধ্যমে প্রথমবারের মতো কুর্দি সিরিয়ানদের অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে কুর্দি পরিচয়কে সিরিয়ার জাতীয় পরিচয়ের অংশ হিসেবে স্বীকার করা হয়েছে। আরবির পাশাপাশি কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং স্কুলগুলোতে কুর্দি ভাষা শিক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া ১৯৬২ সালে হাসাকা প্রদেশে পরিচালিত আদমশুমারির সময় যেসব কুর্দির সিরীয় নাগরিকত্ব বাতিল করা হয়েছিল সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর ফলে আগে যারা রাষ্ট্রহীন হিসেবে নিবন্ধিত ছিলেন তাদের সহ সব ক্ষতিগ্রস্ত বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়া হবে। আদেশে জাতিগত ও ভাষাগত বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্তিমূলক জাতীয় বার্তা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে এবং জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে।